প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শুরু থেকে শুরু করতেছি। তো তোমরা দেখো এখানে বলা হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রধানত হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হচ্ছে লো লেভেল আর একটাকে আমরা বলতেছি হাই লেভেল। লো লেভেলকে যদি আমরা বাংলায় বলি তাহলে এটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। লো লেভেলকে বাংলায় বলে এটাকে আমরা বলতেছি নিম্ন স্তরের ভাষা। আর হাই লেভেলকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা। লো লেভেলকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর হাই লেভেলকে আমরা বলতেছি উচ্চ স্তরের ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা প্রধানত কয় ধরনের? দুই ধরনের, একটাকে বলা হচ্ছে লো লেভেল বা নিম্ন স্তর আর একটাকে আমরা বলতেছি হাই লেভেল বা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এই লো লেভেলকে যদি আমরা দুইটা প্রকারভেদে ভাগ করি তাহলে আমরা আবার দুইটা ক্যাটাগরি ভাষা পাবো, একটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন আসে, তোমাকে জিজ্ঞেস করা হবে যে নিচের কোনটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, তাহলে সেক্ষেত্রে আমরা মেশিন অথবা কাকে বলবো অ্যাসেম্বলি ভাষাকে অ্যান্সার করবো, কারণ এই দুইটা ভাষাকে আমরা কি বলতেছি নিম্ন স্তরের বা লো লেভেল প্রোগ্রামিং ভাষা বলতেছি। হাই লেভেল প্রোগ্রামিং ভাষাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, এই যে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে যে প্রোগ্রামিং ভাষাটা পড়ে সেটা হচ্ছে সি প্রোগ্রাম। আমরা এই অধ্যায়ে যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আছে তার মধ্যে যে প্রোগ্রামিং ভাষাটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব তার নাম হচ্ছে সি প্রোগ্রাম। তো তোমাকে কিন্তু এই এমসিকিউটা জানতে চাইতে পারে যে সি কোন মডেল অনুসরণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা দিব সেটা হচ্ছে সি স্ট্রাকচারড মডেল অনুসরণ করে। আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলের কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আছে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভাষা তুমি মনে রাখবা, সি প্লাস প্লাস, জাভা, এরপরে তুমি মনে রাখতে পারো সি হ্যাশ, এরপরে তুমি মনে রাখতে পারো হচ্ছে পাইথন মনে রাখতে পারো, এরপরে তুমি মনে রাখতে পারো হচ্ছে অবজেক্টিভ সি মনে রাখতে পারো। তো এই যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোকে আমরা কি বলতেছি, এই ভাষাগুলোকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলতেছি। এইগুলাকে কি বলা হয়? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একটাকে বলা হচ্ছে লো লেভেল বা নিম্ন স্তরের ভাষা আর একটাকে আমরা বলতেছি হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা। লো লেভেলকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, একটা মেশিন ভাষা আর একটা অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা কি অ্যাসেম্বলি ভাষা কি এটা কিন্তু আমরা একটু পরেই বুঝতে পারবো। আর হাই লেভেল ভাষাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, একটা নাম হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্রোগ্রামিং ভাষাটা এই ক্যাটাগরিতে আছে তার নাম হচ্ছে সি প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে অনেকগুলোর মধ্যে আমরা কয়েকটা নাম বলতেছি এখানে, সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, পাইথন অথবা কি অবজেক্টিভ সি। এখান থেকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন আসে। আমরা যখন এই আলোচনা শেষে বোর্ডের প্রশ্নগুলো সলভ করব তখন কিন্তু তোমরা দেখবা যে এখান থেকে কিন্তু বিভিন্ন ধাপ ভাবে বোর্ড পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ছিল। তো এই চারটা তোমরা একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন থাকে। আমরা যদি পরে দেখি এখানে বলছে যে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে 5টা। এর আগে আমরা যেটা বললাম সেটা ছিল কিন্তু প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষাকে প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, একটাকে আমরা বলতেছি লো লেভেল প্রোগ্রামিং ভাষা আর একটাকে আমরা কি বলতেছি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। আর যদি তোমাকে বলা হয় যে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম কয়টি, তাহলে আমরা অ্যান্সার দিব কয়টা? 5টা। প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম কয়টা হবে? 5টা। এক নাম্বার যেটা সেটাকে বলা হচ্ছে মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একটাকে আমরা বলতেছি উচ্চতর ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একটাকে আমরা বলতেছি অতি উচ্চতর ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একটাকে বলা হচ্ছে স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই 5টা ভাষার যে স্তর আছে, এই 5টা ভাষার স্তরগুলোর যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ভাষাগুলোর ডিটেলস যে আলোচনা সেই ডিটেলস আলোচনা থেকে কিন্তু এমসিকিউ, সৃজনশীলের ক নম্বর এবং খ নম্বরে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। আমরা এখানকার যে প্রোগ্রামিং এর 5টা স্তর আছে এই 5টা স্তরের কিছু কি নোট অর্থাৎ যে পয়েন্টগুলো থেকে বরাবরই প্রশ্ন এসে থাকে এ ধরনের কিছু বিষয় আমরা এখন আলোচনা করব। তাহলে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম তোমাকে জানা রাখতে হবে কয়টা? 5টা, যার মধ্যে প্রথম প্রজন্ম বা সব থেকে নিম্ন স্তরের যে ভাষা সেটাকে আমরা কি বলতেছি? মেশিন ভাষা বলতেছি। তো আমরা এই মেশিন ভাষা থেকেই এখন ইন ডিটেলস আলোচনা করবো যে মেশিন ভাষাটা কি, মেশিন ভাষা থেকে আমাকে কি কি জানতে হবে এবং এই মেশিন ভাষা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এইগুলা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো মেশিন ভাষা সেটাই বলা হয়েছে যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র কি ব্যবহার করে লেখা হয়? 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়, সেই ভাষাটাকে আমরা বলছি মেশিন ভাষা। এখানে আরো একটা কথা বলা হয়েছে, সেটাকে আবার কি বলা হয়? যান্ত্রিক ভাষাও বলা হয়। তাহলে তোমাকে এই তথ্যটা মনে রাখতে হবে যে মেশিন ভাষাকে কোন ভাষা বলা হয়? মেশিন ভাষাকে যান্ত্রিক ভাষা বলা হয়। কখনো কখনো অপশনে কিন্তু মেশিন ভাষা না থেকে কি থাকতে পারে? যান্ত্রিক ভাষা থাকতে পারে, অথবা সংজ্ঞাই তোমাকে এটা বলতে পারে যে মেশিন ভাষা কি, এর পরিবর্তে তোমাকে কিন্তু দিতে পারে যান্ত্রিক ভাষা কি। তাহলে মেশিন ভাষার আরেক নাম কি হবে? যান্ত্রিক ভাষা হবে। তাহলে মেশিন ভাষার সংজ্ঞাটা আমরা সহজে কি মনে রাখবো? যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র কি 0 এবং 1 ব্যবহার করে লেখা হয় সেই ভাষাটাকে আমরা বলতেছি মেশিন ভাষা বা
যান্ত্রিক ভাষা। তাহলে মেশিন ভাষার সংজ্ঞাটা কিন্তু তোমরা নোট করে নিতে পারো যারা তোমরা এখন ক্লাসে উপস্থিত আছে, এবং পরবর্তীতেও যারা তোমরা এই ক্লাসটি দেখবা অবশ্যই এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা খাতায় নোট করে নিয়ে এখন শেখার চেষ্টা করবে, এবং পরবর্তীতে এগুলো রিভিশন করলে তোমার এই অংশের সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তোমাকে পরবর্তীতে আর খুঁজে খুঁজে পড়ার কিন্তু প্রয়োজন হবে না। তাহলে মেশিন ভাষার সংজ্ঞাটা আমরা জানে নিলাম। এখন এই মেশিন ভাষা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানা রাখতে হবে, যেগুলো থেকে আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ তে প্রশ্ন আসে। এখানে 1 নম্বর কি বলছে দেখো, বলছে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তুমি অসংখ্য এমসিকিউ পাবা, তোমাকে এই এমসিকিউটা দিছে যে কোন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তাহলে আমরা অ্যান্সার কি দিব? আমরা অ্যান্সার দিব হচ্ছে মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে। এখন তোমার জিজ্ঞাসা হইতে পারে যে কেন কম্পিউটার বুঝতে পারে? কারণ তুমি একটু আগে সংজ্ঞায় বললা যে মেশিন ভাষার প্রোগ্রামগুলো শুধুমাত্র কি দ্বারা লেখা হয়? 0 এবং 1 দ্বারা লেখা হয়। আর তুমি তৃতীয় অধ্যায় বা শুরুর দিকেই পড়ে আসছো যে কম্পিউটার কোন নাম্বার সিস্টেম ব্যবহার করে তার গাণিতিক অপারেশন গুলো করে, বাইনারি নাম্বার সিস্টেম, যারও অঙ্ক কি 0 আর 1। তো যেহেতু কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে 0 আর 1, এবং আমরা মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লিখতেছি তারও সিনট্যাক্স 0 আর 1, দুইটা একই হওয়ার কারণে কম্পিউটার এই ভাষাটাকে সরাসরি কি করতে পারে? বুঝতে পারে, বা এই অপারেশন গুলো তারা কম্পিউটার সরাসরি এক্সিকিউট করতে পারে। এর পরের প্রোগ্রামটা পয়েন্টটা কি বলছে? যে প্রোগ্রাম দ্রুত কার্যকরী হয়। দ্রুত কার্যকরী মানে কি? যেহেতু এই ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারতেছে, এর কারণে এই ভাষাটার যে আউটপুট বা এই ভাষাটার যে কম্পাইলেশন সেটা কিন্তু আমরা দ্রুত করতে পারি। এই কারণে এটাকে বলছে যে প্রোগ্রাম কি হয়? দ্রুত কার্যকরী হয়। এরপরে বলছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রামটা কি তোমরা এর পরবর্তী ক্লাসে জানতে পারবো। অনুবাদক প্রোগ্রাম নামে একটা আলাদা টপিকই আছে। অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে এক ধরনের বিশেষ প্রোগ্রাম, যে প্রোগ্রাম ব্যবহার করে আমরা যে ভাষাগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না সেই ভাষাগুলোকে আমরা মেশিন ভাষায় রূপান্তর করি, সেই প্রোগ্রামটাকে বলা অনুবাদক প্রোগ্রাম। তো তুমি যেহেতু জানেই গেলা যে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তো যেহেতু এটা সরাসরি বুঝতে পারতেছে তাহলে এটার জন্য কি আর কোনো অন্য প্রোগ্রামের প্রয়োজন আছে কম্পিউটারকে বোঝানোর জন্য? এটা তো কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারতেছে। এই কারণে তুমি মনে রাখবা যে মেশিন ভাষায় কিসের প্রয়োজন হয় না? কোনো ধরনের কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলছে যে প্রোগ্রাম লেখা ও ভুল ত্রুটি খুঁজে বের করাটা কষ্টসাধ্য। এর আগে আমরা যে পয়েন্টগুলো পড়লাম এগুলো অনেকটা মেশিন ভাষার সুবিধা বোঝাচ্ছে, যে মেশিন ভাষায় কম্পিউটার সরাসরি বুঝতে পারে, মেশিন ভাষা দ্রুত কার্যকরী হয়, মেশিন ভাষা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এগুলো বৈশিষ্ট্য বা আমরা কি বলতে পারি? সুবিধা বলতে পারি। তো এত সুবিধার মাঝে মেশিন ভাষার কিছু অসুবিধাও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা অসুবিধা হচ্ছে যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা এবং এই প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করাটা অনেকটা কষ্টসাধ্য। কি কারণে কষ্টসাধ্য? কারণ ওই যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা হয় কি দ্বারা? 0 1 দ্বারা। এখন শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করে এত এত প্রোগ্রামিং লাইন লেখাটা কি আমাদের জন্য ডিফিকাল্ট হবে না? অবশ্যই ডিফিকাল্ট হবে। এবং এত 0 1 এর মাঝে তুমি যদি কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকো তাহলে সেই ভুল ত্রুটিটা খুঁজে বের করা এবং কি সেটা সংশোধন করাটা আমাদের জন্য অনেক অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা ও ভুল ত্রুটি বের করাটা আমাদের জন্য কি কষ্টসাধ্য। তাহলে এই যে 4টা পয়েন্ট তোমাকে কি নোট হিসেবে দেওয়া হইলো, তুমি যদি এই 4টা পয়েন্ট মেশিন ভাষা থেকে মনে রাখো তাহলে তুমি মেশিন ভাষার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা যেমন পারবা, আবার এই পয়েন্টগুলো থেকে যে তোমার এমসিকিউ তে প্রশ্ন আসবে সেই এমসিকিউ প্রশ্নগুলোরও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। আমরা জাস্ট এই যে আলোচনা শেষেই এই আলোচনা থেকেই বিগত বছরের বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো যখন আমরা সলভ করব তখন তুমি কিন্তু দেখবা যে সেখানে এই পয়েন্টগুলোই বারবার ঘুরে ফিরে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে এসেছিল। আমি যদি এই পয়েন্টগুলো জেনে রাখি তাহলে প্রশ্ন যেভাবেই হোক না কেন আমি কিন্তু অ্যান্সার করতে পারবো। তো আশা করি তোমরা মেশিন ভাষার এই আলোচনাটুকু বুঝতে পারছো। এখানে মেশিন ভাষায় আরো কিছু আলোচনা আছে, আলোচনা শেষ হয়নি। মেশিন ভাষার আরো কিছু আলোচনা আছে। দেখো, মেশিন ভাষা বলছে এর নির্দেশে দুটি অংশ থাকে, অর্থাৎ মেশিন ভাষার যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেই নির্দেশনাগুলো দুইটি অংশে দেওয়া হয়। একটাকে বলা হচ্ছে অপকোড আর একটাকে কি বলা হচ্ছে? অপারেন্ড। তো এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে আসে যে মেশিন ভাষার নির্দেশ নিচের কোনটির সাহায্যে দেওয়া হয়? তাহলে অপকোড অপশনে থাকলে তুমি অপকোড দিবা, অপারেন্ড থাকলে তুমি অপারেন্ড দিবা, অথবা দুটাই যদি অপশনে থাকে তাহলে দুটাই। বহুপদী প্রশ্নের ক্ষেত্রে দুটাই থাকতে পারে, সেক্ষেত্রে দুটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আরো একটা তথ্য দেওয়া আছে যে মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ মেশিন ভাষায় কিছু নির্দেশ দেওয়া হয় গাণিতিক কাজের জন্য, কিছু নিয়ন্ত্রণের জন্য, ইনপুট আউটপুটের জন্য, আর একটা হচ্ছে কিসের জন্য? প্রত্যক্ষ ব্যবহারের জন্য। তাহলে দুইটা এমসিকিউ টাইপ আমরা এখান থেকে পাইলাম। তোমাকে বলতে পারে যে মেশিন ভাষার নির্দেশে কয়টি অংশ থাকে, তাহলে অ্যান্সার হবে 2টা। আর যদি বলে যে মেশিন ভাষার যে নির্দেশগুলো দেওয়া হয় সেগুলোকে কয় ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কয়টি অংশ থাকে, তাহলে অ্যান্সার হবে 2টা। আর যদি বলে যে কয় ভাগে ভাগ করা হয় সেই নির্দেশগুলোকে,
তাহলে আমরা বলবো যে চারটা। সেই চারটা নির্দেশ কি? একটা হচ্ছে গাণিতিক, একটা হচ্ছে নিয়ন্ত্রণের জন্য, একটা হচ্ছে ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে কি প্রত্যক্ষ ব্যবহারের জন্য। তো তোমরা কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবে, এই পয়েন্টগুলো থেকেও কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এর পরের ভাষায় যদি আমরা যাই, তাহলে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, সেই ভাষাটাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি ভাষা। আশা করি আমাদের এই পর্যন্ত ভিডিও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম বলা হয়। এখন যদি আমাকে অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞা, অবশ্যই সংজ্ঞা জানতে চাইতে পারে। দেখো পরের অংশে যে ফ্লো চার্ট, তারপরে প্রোগ্রাম, অ্যালগোরিদম, এগুলা থেকে কিন্তু সংজ্ঞা হওয়ার সুযোগ নেই। তোমার যে সংজ্ঞা অর্থাৎ ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, যেটা কথা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ এর যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এই প্রথম অংশের যে বেসিক পড়াশোনাগুলো আছে এগুলো থেকেই আসে। তোমাকে অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞাটাও মনে রাখতে হবে। বলছে যে যে ভাষায় প্রোগ্রামগুলো নির্দিষ্ট কিছু সংকেতের মাধ্যমে লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বা কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। এর আগে তোমরা খেয়াল করছিলা যে মেশিন ভাষার আরেকটা নাম কিন্তু আমরা বলছিলাম যান্ত্রিক ভাষা, আর এখানে অ্যাসেম্বলি ভাষার আরেক নাম কি বলা হচ্ছে? সাংকেতিক ভাষা বলা হচ্ছে। তো এই সিমিলার নামগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটাকে সাংকেতিক ভাষা বলার কারণ কি? কারণ ওই যে বলা হলো যে মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামগুলো কার মাধ্যমে লেখা হয়? বিভিন্ন কিছু সংকেতের মাধ্যমে লেখা হয়, এই কারণে এই ভাষাটাকে বলা হচ্ছে সাংকেতিক ভাষা। তাহলে সিম্পলি তোমরা সংজ্ঞাটাকে কিভাবে মনে রাখতে পারো? যে যে ভাষায় প্রোগ্রামগুলো নির্দিষ্ট কিছু সংকেত ব্যবহার করে লেখা হয় সেই ভাষাটাকেই অ্যাসেম্বলি ভাষা বা কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। আমরা যদি এর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট খেয়াল করি, তার এখানে বলা আছে যে অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। অলরেডি আমরা জেনে গেলাম। অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত সংকেতগুলোকে কি বলা হয়? নিমোনিক বলা হয়। কি বলা হয়? নিমোনিক। কোন কোন বইয়ে এটা তোমরা ন্যামোনিকও পাবা, নিমোনিকও লেখা থাকতে পারে অথবা ন্যামোনিকও লেখা থাকতে পারে। যাই হোক না কেন, বিষয়টা একই বুঝাবে। তো ন্যামোনিক শব্দের অর্থ মোটামুটি সংকেতই বুঝায়। অর্থাৎ আমরা অ্যাসেম্বলি ভাষার যে সংকেতগুলো ব্যবহার করব, সেই সংকেতগুলোকে আমরা কোন নামে প্রকাশ করতে পারি? নিমোনিক বা ন্যামোনিক নামে প্রকাশ করতে পারি। অ্যাসেম্বলি ভাষা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এর আগে একটা পয়েন্ট আমরা কি বললাম? এর আগে আমরা একটা পয়েন্ট বললাম যে মেশিন ভাষায় কিসের প্রয়োজন হয় না? এই যে মেশিন ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। কেন? কারণ এই ভাষাটা তো কম্পিউটার সরাসরি বুঝতেছে। কিন্তু এই ভাষা বাদে বাকি যে ভাষাগুলো আছে সেগুলা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝে না। তাহলে সেটাকে কম্পিউটারে বোঝানোর জন্য বা কম্পিউটারে বোধগম্য করার জন্য তোমাকে অবশ্যই এক ধরনের প্রোগ্রাম ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। তাহলে অ্যাসেম্বলি ভাষায় কিসের প্রয়োজন হয়? অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এরপরে বলা হয়েছে যে অ্যাসেম্বলি ভাষায় নির্দেশের চারটি অংশ থাকে। একটাকে বলা হয় লেভেল, একটা অপকোড, একটা অপারেন্ট, আর একটা হচ্ছে কমান্ড। তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে অ্যাসেম্বলি ভাষার নির্দেশ নিচের কোনটি? তাহলে এই চারটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। চারটা কি কি? একটা নাম লেভেল, একটা অপকোড, একটা অপারেন্ট, আর একটা হচ্ছে কমান্ড। তো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে আমরা যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও করতে পারবো, অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাও লিখতে পারবো, এবং এখান থেকে যে এমসিকিউতে প্রশ্নগুলো আসবে সেই এমসিকিউ প্রশ্নগুলোরও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এতটুকু অবশ্যই তোমরা নোট করে নিয়ে পরবর্তীতে আবার পুনরায় প্র্যাকটিস করবা তোমরা। অ্যাসেম্বলি ভাষার আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। আমরা যে অ্যাসেম্বলি ভাষার বিভিন্ন নিমোনিকের কথা বললাম, সেই নিমোনিক গুলো থেকে আমাদেরকে এমসিকিউতে প্রশ্ন আসে। প্রথমত তো এটাই জানতে চাইতে পারে যে কোনটি অ্যাসেম্বলি ভাষার নিমোনিক। তোমাকে অবশ্যই শব্দগুলো জানা রাখতে হবে, তা নাহলে তো তুমি বুঝতে পারবে না যে কোন বিষয়টাকে আমরা অ্যাসেম্বলি ভাষার যে সংকেত বা নিমোনিক সেটা বলে থাকি। এবং অনেক সময় ওই নিমোনিক গুলোর কি কাজ, সেই কাজটাও কিন্তু তোমার কাছে জানতে চাইতে পারে। তো আমরা একটু দেখি যে কোন নিমোনিকের কোন কাজ, বা নিমোনিক বলতে আসলে কোন শব্দগুলোকে বোঝানো হচ্ছে। এখানে একটা নিমোনিক দেওয়া আছে এলডিএ। এলডিএ দ্বারা কি বোঝায়? লোড বা লোড অ্যাকিউমুলেটর। তোমাদের অনেক সময় প্রশ্নে এই শব্দটাও দেয়া থাকতে পারে, অ্যাকিউমুলেটর। লোড অ্যাকিউমুলেটরও দেয়া থাকতে পারে। এসটিএ এটা দ্বারা বোঝায় স্টোর বা স্টোর অ্যাকিউমুলেটর। এটা দ্বারা বোঝায় সিএলআর। তুমি বুঝতে পারছো ক্লিয়ার, বা এটাকে আমরা ক্লিয়ার অ্যাকিউমুলেটর বলতে পারি। অ্যাড, অ্যাড কোন কাজে ব্যবহার করে? অ্যাডিশনের কাজে ব্যবহার করে। সাব, সাব কোন কাজে ব্যবহার করে? সাবট্রাকশন, বিয়োগের কাজ। অ্যাডিশন মানে যোগের কাজ, সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। এমইউএল মাল্টিপ্লিকেশন কোন কাজে ব্যবহার করা হয়? গুণের কাজে ব্যবহার করা হয়। ডিআইবি ডিভিশন কোন কাজে ব্যবহার করা হয়? ভাগের কাজে ব্যবহার করা হয়। আইএনসি এবং ডিএসি, আইএনসি তে ইনক্রিমেন্ট বোঝায়, ডিএসি তে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়াকে বোঝায়, আর ডিক্রিমেন্ট মানে কোনো কিছুকে কমানো বা তোমার কি ধীরে ধীরে মান কমতেছে, এই বিষয়টাকে বলা হয় ডিক্রিমেন্ট। আইএনপিটি ইনপুট বোঝায়, ওইউটিতে আউটপুট বোঝায়। তাহলে আইএনপিটি ইনপুট, ওইউটিতে আউটপুট। একটু পরে যখন আমরা এমসিকিউ সমাধান করব তখন তুমি দেখবা যে এখান থেকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন ছিল, তোমার কাছে এটা জানতে চাইতো যে নিচের কোনটি অ্যাসেম্বলি ভাষার সংকেত বা নিচের কোনটি অ্যাসেম্বলি ভাষার নিমোনিক। তখন এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে সেখানে
চুজ করতে হবে অপশনে যেগুলো দেয়া থাকবে। আবার কিছু এমসিকিউ আমরা পাবো যেখানে এই যে নেমোনিক গুলো আছে সেই নেমোনিক গুলোর কোনটার কি কাজ সেই কাজগুলোও কিন্তু আমাদের কাছে এমসিকিউ তে জানতে চাইতে পারে। তো আমাদের যদি পুরো বিষয়টা জানা থাকে তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা কিন্তু তার অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা দুইটা প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তোমরা কি বলতে পারবা এই মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এগুলা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? লো লেভেল থেকে আসি উচ্চতর স্তরের, উচ্চতর হাই লেভেলে আসি আমরা। এর আগে যে দুইটা ভাষা বললাম মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা সেগুলো ছিল লো লেভেল ভাষা, আর এখন আমরা যে ভাষাটা বলবো সেটাকে আমরা বলতেছি উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষা। তো উচ্চতর ভাষার সংজ্ঞাটা এখানে কি বলা হয়েছে বা উচ্চতর ভাষা জিনিসটা আসলে কি? এখানে বলছে যেসব ভাষা ব্যবহার করে বিভিন্ন সমস্যা খুব দ্রুত প্রোগ্রাম লিখে সমাধান করা যায় এবং প্রোগ্রাম ডিজাইন করা সহজ হয় সেই ভাষাগুলোকে কি বলা হচ্ছে? উচ্চতর স্তরের ভাষা বলা হচ্ছে। আমরা যদি মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা দিয়ে প্রোগ্রাম লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম লেখাটা অনেক বেশি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, এবং এই ধরনের প্রোগ্রামগুলো আমরা মেশিন ভাষার ক্ষেত্রে 01 ব্যবহার করে লিখতেছি আর অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করে লিখতেছি। কিন্তু যখন আমরা উচ্চতর ভাষায় প্রোগ্রাম লিখতে যাব তখন উচ্চতর ভাষার প্রোগ্রামগুলো অনেকটা মানুষের বোধগম্য যে ভাষা, মানুষের বোধগম্য ভাষা বলতে আমরা কি বলতে পারি? ইংরেজি বর্ণমালার যে ভাষা সেই ইংরেজি বর্ণমালাগুলো কিন্তু ব্যবহার করে লেখা হয়। ঠিক আছে, তাহলে উচ্চতর ভাষার প্রোগ্রাম অনেকটা কিসের বোধগম্য? মানুষের বোধগম্য। অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কোনো একটা কিছুকে এক্সপ্রেস করি সেভাবেই কিন্তু আমরা উচ্চতর ভাষাকে প্রোগ্রামে কনভার্ট করি। কিন্তু মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষায় কি করা হয়? মেশিন ভাষার ক্ষেত্রে শুধু 01 ব্যবহার করার সুযোগ থাকে আর অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সংকেত ব্যবহারের সুযোগ থাকে। বাট উচ্চতর ভাষার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানুষের বোধগম্য যে ইংরেজি বর্ণমালা বা ইংরেজি শব্দ আছে সেগুলো ব্যবহার করে কিন্তু প্রোগ্রাম লিখতে পারি। এখানে এটাই বলা হয়েছে যেসব ভাষা ব্যবহার করে বিভিন্ন সমস্যা খুব দ্রুত প্রোগ্রাম লিখে, খুব দ্রুত প্রোগ্রাম লেখা যায় কেন? কারণ এখানে আমরা আমাদের পরিচিত ভাষায় প্রোগ্রাম লিখি, এ কারণে এটা খুব দ্রুত প্রোগ্রাম লেখা যায় এবং সমাধান করা যায়, সেটাকে আমরা বলতেছি উচ্চস্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষার প্রোগ্রামিং ভাষার কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সি একটা উচ্চ স্তরের ভাষা, সি প্লাস প্লাস একটা উচ্চ স্তরের ভাষা, জাভা একটা উচ্চ স্তরের ভাষা, পাইথন একটা উচ্চতর স্তরের ভাষা, বেসিক একটা উচ্চতর স্তরের ভাষা এবং কি প্যাসকেল একটা উচ্চতর স্তরের ভাষা। তো তোমার কাছে কিন্তু প্রশ্নে এটা জানতে চাবে যে সি কোন স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ, সি প্লাস প্লাস কোন স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ, অথবা তোমার কাছে এটা জানতে চাবে যে উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ নিচের কোনটি। এই কারণেই কিন্তু তোমাকে এই নামগুলো মনে রাখতে হবে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, বেসিক, প্যাসকেল, এগুলাকে আমরা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা বলতেছি? উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা বলতেছি। ঠিক আছে, এর মাঝে একটা তথ্য তোমাদেরকে জানাই দিই যে সি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা হলেও সি কে কিন্তু কোন স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। সি কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? সি মূলত একটা উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা, কিন্তু উচ্চতর স্তরের প্রোগ্রাম লেখার পাশাপাশি আমরা এই সি ভাষা ব্যবহার করে নিম্ন স্তরের সমতুল্য প্রোগ্রাম রচনা করতে পারবো। এই কারণে সি কে কোন স্তরের ভাষা বলা হয়? মধ্যম স্তরের ভাষা বলা হয়। এটাও কিন্তু এমসিকিউ তে প্রচুর আসে যে সি কোন স্তরের প্রোগ্রামিং ভাষা, সেক্ষেত্রে অপশনে যদি মধ্যম স্তরের ভাষা থাকে তাহলে কিন্তু আমাদেরকে অ্যান্সারে মধ্যম স্তরের ভাষাকে চুজ করতে হবে, অথবা সরাসরি এই প্রশ্নটাই বলা থাকে যে মধ্যম স্তরের ভাষা নিচের কোনটি, তাহলে অ্যান্সার হবে সি প্রোগ্রামিং। সি কে কোন স্তরের ভাষা বলা হয়? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। খ নম্বরে এই প্রশ্নটা আসে, তোমাকে বলা হবে সি একটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা, ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তোমাকে বলতে হবে যে সি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা, সি ভাষায় উচ্চতর স্তরের প্রোগ্রামিং লেখার পাশাপাশি নিম্ন স্তরের সমতুল্য প্রোগ্রাম লেখা যায়, এই কারণেই সি কে আমরা কোন স্তরের ভাষা বলতে পারি? মধ্যম স্তরের ভাষা বলতে পারি। তাহলে সি একটা কোন স্তরের ভাষা? মধ্যম স্তরের ভাষা। আমরা এখানে দেখতেছি উচ্চতর স্তরের যে ভাষাগুলো আছে এর মধ্যে কিছু ভাষা ব্যবহার করা হয় বিশেষ কাজে। উচ্চতর স্তরে যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ কাজের উচ্চতর ভাষা আর একটা হচ্ছে বিশেষ কাজের উচ্চতর ভাষা। সাধারণ কাজের উচ্চতর ভাষা মানে কি? যে উচ্চতর ভাষাগুলো আমরা সকল ধরনের প্রোগ্রাম রচনার জন্যই ব্যবহার করি সেগুলোকে আমরা বলতেছি সাধারণ কাজের উচ্চতর ভাষা। আর বিশেষ কাজের উচ্চতর ভাষা কোনগুলো? যে উচ্চতর ভাষাগুলো কেবলমাত্র নির্দিষ্ট ভাষার প্রোগ্রাম রচনার জন্যই ব্যবহার করা হয় বা নির্দিষ্ট ক্ষেত্রে প্রোগ্রাম রচনার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাকে আমরা কেবলমাত্র বিশেষ কাজের ভাষা বলতেছি। তো এর আগে আমরা যে ভাষাগুলোর কথা বললাম এগুলো কিন্তু ছিল সাধারণ কাজের ভাষা, আর এখানে যে ভাষাগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে বিশেষ কাজের ভাষা। তার মধ্যে শুরুতে একটা ভাষা আছে যেটার নাম হচ্ছে কবল। তোমরা এই ভাষার পূর্ণরূপটাও মনে রাখতে পারো। কবল এর ফুল মিনিং হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কমন বিজনেস ওরিয়েন্টেড
ল্যাঙ্গুয়েজ। ফুল মিনিংটাও তোমার মনে রাখতে বলো। এই কবল ভাষাটা কোন বিশেষ কাজে ব্যবহার করা হয়? এই কবল ভাষাটা বিশেষ কাজে ব্যবহার করা হয় হচ্ছে বাণিজ্যিক কাজে। কবল ভাষার বিশেষ কাজ কোথায়? কবল ভাষার বিশেষ কাজ হচ্ছে বাণিজ্যিক কাজে। তো তোমাকে এমসিকিউ তে কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে বাণিজ্যিক কাজে নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে তুমি অ্যান্সার কি দিবা? কবল ভাষা দিবা। এবং এর পূর্ণরূপটাও তুমি মনে রাখতে পারো যে কবলের পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো আছে অ্যালগল। অ্যালগলের ফুল মিনিং হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। অ্যালগলের ফুল মিনিং আমরা বলবো হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। এই অ্যালগল ভাষাটা কোথায় ব্যবহার করে? এটা মূলত গবেষণামূলক কাজে ব্যবহার করে। অ্যালগল ভাষাটা আমরা ব্যবহার করে থাকি কোন কাজে? আমরা এটা ব্যবহার করে থাকি হচ্ছে গবেষণামূলক কাজে। তাহলে তোমার কাছে জানতে চাইতে পারে যে গবেষণার কাজে কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করে, তাহলে আমরা অ্যান্সার কি দিব? অ্যালগল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। এরপরে আছে দেখো হচ্ছে ফরট্রান। ফরট্রান ভাষার ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফরট্রান ভাষার ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফরট্রান এই ভাষাটা কোথায় ব্যবহার করা হয়? এই ভাষাটা ব্যবহার করা হয় হচ্ছে জটিল গাণিতিক সমস্যার সমাধান। জটিল গাণিতিক সমস্যার সমাধান। জটিল গাণিতিক সমস্যা সমাধান এবং প্রকৌশলগত কাজে এটা ব্যবহার করা হয়। জটিল গাণিতিক সমস্যার সমাধান এবং প্রকৌশলগত কাজে এই ফরট্রান ভাষাটা ব্যবহার করে। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো যে এর আগের যে ভাষাগুলোর কথা বললাম আমরা, এর আগের কি কি ভাষা ছিল? এই যে ভাষাগুলো, এগুলো হচ্ছে সাধারণ কাজের ভাষা, কারণ এগুলো সব ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বাট এই যে ভাষাগুলো এখানে মেনশন করা আছে, এগুলাকে আমরা বলছি বিশেষ কাজের ভাষা। কেন? কারণ এগুলো সব ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এগুলো কেবলমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির প্রোগ্রাম রচনার জন্যই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কোন ভাষাটা কোন ধরনের প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু তোমার কাছে এমসিকিউ তে জানতে চাইতে পারে। এই কারণেই তুমি মনে রাখবা যে কবল ভাষা ব্যবহার করা হয় কোন কাজে? বাণিজ্যিক কাজে। অ্যালগল ভাষা ব্যবহার করা হয় কোন কাজে? গবেষণার কাজে। আর ফরট্রান ভাষা ব্যবহার করা হয় জটিল গাণিতিক সমস্যার সমাধান এবং কি প্রকৌশলগত কাজে এটা ব্যবহার করা হয়। একই সাথে তুমি কিন্তু এই ভাষাগুলোর পূর্ণরূপটাও মনে রাখতে পারো। কবলের ফুল মিনিং কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো এখানে আছে বিজনেস, সেখান থেকে তুমি মনে রাখতে পারো যে কবল ভাষাটা কোথায় ব্যবহার করা হয়? বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। অ্যালগল এটার ফুল মিনিং হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, আর ফরট্রান এটার ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। তাহলে এই বিষয়টা জানা থাকলে এখান থেকে তোমার যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা উচ্চতর ভাষাগুলো নিয়ে আলোচনা করলাম। এবার উচ্চতর ভাষার কিছু আমরা বৈশিষ্ট্য বা সুবিধা দেখি যে উচ্চতর ভাষাটা আমাদের কি কি সুবিধা দেয়। আচ্ছা, এখানে কি বলা আছে? এখানে প্রথমে বলছে যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। মেশিন ভাষার ক্ষেত্রে কি হয়? নির্দিষ্ট ক্যাটাগরির প্রোগ্রামের জন্য, মানে নির্দিষ্ট কম্পিউটারের জন্য তোমার নির্দিষ্ট প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় মেশিন ভাষা। অর্থাৎ এক কম্পিউটারের মেশিন ভাষার প্রোগ্রাম তুমি কিন্তু অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবো না। বাট আমরা উচ্চতর ভাষায় যে প্রোগ্রামটা লিখবো সেটা এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম কিন্তু আমরা অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবো। এখানে বলছে শেখা সহজ। ওই যে আমাদের মানুষের বোধগম্য ভাষার মতো করে লেখা হয়, এই কারণে এটা শেখা সহজ। দ্রুত প্রোগ্রাম লেখা যায়, প্রোগ্রামে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সংশোধন করাও কি হয়? সহজ হয়। লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। লাইব্রেরি ফাংশনটা কি? আমরা যখন সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবা। আপাতত যদি একটু বলে রাখি যে সি ভাষায় কিছু ফাংশন আছে যেগুলোকে আগে থেকে বিল্ড ইন ভাবে তৈরি করা হয়েছে, ওই ফাংশন গুলাকেই বলা হয় লাইব্রেরি ফাংশন। অর্থাৎ কোনো একটা কাজের জন্য একটা ফাংশন তোমার তৈরি করা প্রয়োজন, কিন্তু সেটা আগে থেকেই তৈরি করা আছে। এই তৈরিকৃত ফাংশন গুলাকে আমরা বলি হচ্ছে লাইব্রেরি ফাংশন। ঠিক আছে। এরপরে বলা হয়েছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তোমরা দেখছো যে মেশিন ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, অ্যাসেম্বলি ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় এবং উচ্চতর ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। কেন? কারণ এই ভাষার প্রোগ্রামগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এই কারণেই অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। এরপর বলছে কি বেশি মেমোরির প্রয়োজন হয়। ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবা। এগুলো তোমরা উচ্চতর ভাষার বৈশিষ্ট্য বলো, সুবিধা অসুবিধার ক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলো কিন্তু লিখতে পারবা এবং এখান থেকে এমসিকিউ তে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। এই পয়েন্টগুলো জানা থাকলে তোমরা সেই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তাহলে আমরা উচ্চতর ভাষা নিয়ে আলোচনা শেষ করলাম। এবার আমরা দেখি হচ্ছে অতি উচ্চতর ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো অতি উচ্চতর ভাষাকে আরো কিছু নাম দ্বারা প্রকাশ করা হয়। উচ্চতর ভাষাকে আমরা যেমন বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখানে অতি উচ্চতর ভাষাকে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এগুলোকে আবার কিছু সংক্ষিপ্ত নাম আকারেও প্রকাশ করা হয়, যেমন 4GL, এটাই আসলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তোমাকে এই প্রশ্নটা অনেক তুমি বোর্ডে দেখবা যে 4GL কি। তো 4GL কি? 4GL একটি অতি উচ্চতর ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তাহলে 4GL মানে যে অতি উচ্চতর ভাষাকে বোঝানো হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে 4GL দ্বারা আমরা কোন স্তরের ভাষাকে বুঝবো? অতি উচ্চতর স্তরের ভাষাকে বলবো। এটাকে আরো একটা নাম দ্বারা প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে RAD। RAD মানে কি? RAD মানে হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
এছাড়াও এটাকে বলা হয় ভিএইচএলএল। অনেক সময় এই নামটা তোমার দিয়ে দিবি, তখন তুমি আজব হয়ে যাবে যে এটা আবার কি জিনিস। তো ভিএইচএলএল ওই যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা লিখছি না অতি উচ্চতর ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকেই সংক্ষিপ্ত ভাবে কি লেখা হয়, ভিএইচএলএল লেখা হয়। তো ভিএইচএলএল মানেও কি বোঝায়, অতি উচ্চতর ভাষাকে বোঝায় বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝায়। তাহলে এই যে তিনটা সংক্ষিপ্ত নাম দ্বারা আমরা অতি উচ্চতর ভাষাকে প্রকাশ করতে পারি, এই তিনটা সংক্ষিপ্ত নাম তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাকে যেটা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এর আগে কিন্তু আমরা উচ্চতর ভাষার কিছু উদাহরণ দেখলাম। যেমন উচ্চতর ভাষা কি আছে, সি আছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। আবার এদিকে বিশেষ ভাষার মধ্যে কবল, অ্যালগল, ফরটান। একইভাবে অতি উচ্চতরেরও কিছু প্রোগ্রামিং ভাষা আছে। এই ভাষাগুলো তোমাকে মনে রাখতে হবে। কেন? কারণ এখান থেকে এমসিকিউ তে প্রশ্ন দিবে, তোমার কাছে জানতে চাবে যে কোনটি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ। তোমাকে অবশ্যই উচ্চতরের যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে অ্যান্সার করতে হবে। আবার যদি তোমার কাছে জানতে চাই যে কোনটি অতি উচ্চতরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ, তখন অতি উচ্চতরের যেগুলো আছে সেগুলো থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তো কোনটা উচ্চতর, কোনটা অতি উচ্চতর, এটা যদি তুমি ক্লিয়ারলি মনে না রাখো, তাহলে তো তুমি অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবে না। ওকে, এই কারণে এখানে যে ভাষাগুলো উচ্চতর এবং অতি উচ্চতর হিসেবে লিখে দেয়া আছে, অন্ততপক্ষে এই ভাষাগুলো তোমরা লিখে অবশ্যই মুখস্থ করে নিবা বা প্র্যাকটিস করে নিবা, যেন এই ধরনের প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারো। তো এখন দেখো অতি উচ্চতরের ক্ষেত্রে আমাকে কোন কোন নামগুলো মনে রাখতে হবে। প্রথমে একটা নাম মনে রাখতে হবে যার নাম হচ্ছে এসকিউএল। এটা একটা প্রোগ্রামিং ভাষা অতি উচ্চতর, যার একটা ফুল মিনিংও আছে, স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কোথায় ব্যবহার করি? তোমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়বা ডাটাবেস, সেই ডাটাবেসে যাই কিন্তু আমরা এই এসকিউএল ভাষাটার ব্যবহার শিখবো। তাহলে এসকিউএল একটা প্রোগ্রামিং ভাষা যার ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। এরপর আছে ওরাকল, ভিজুয়াল বেসিক, নোম্যাড, ইন্টেলেক্ট, ফোকাস, সিএসএল। এই যে নামগুলো বা এই যে প্রোগ্রামিং ভাষাগুলো, এগুলো কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? এগুলো হচ্ছে অতি উচ্চতরের প্রোগ্রামিং ভাষা। এই কয়েকটা নাম তুমি অবশ্যই ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? একটা কি এসকিউএল, ওরাকল, ভিজুয়াল বেসিক, নোম্যাড, ইন্টেলেক্ট, ফোকাস, সিএসএল। এগুলো কোন স্তরের ভাষা? এগুলো হচ্ছে অতি উচ্চতর ভাষা। ওকে, একইভাবে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, বেসিক, এরপরে কি সি হ্যাশ, অবজেক্টিভ সি, এরপরে কি অ্যালগল, ফরটার্ন। এগুলো হচ্ছে অতি উচ্চতর ভাষা, আর এগুলাকে আমরা কি বলতেছি? অতি উচ্চতর ভাষা বলতেছি। প্রজন্ম কয়টা ছিল? 5টা ছিল না? তো 5টার কিন্তু অলরেডি আমরা 4টা আলোচনা করে ফেলছি। আমরা আজকের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। এই এতটুকু আলোচনা শেষেই আমরা যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু থেকে কি ধরনের প্রশ্ন আসছে, আমরা যে আলোচনা করছি এই ধরনের টপিক বা তথ্য থেকে প্রশ্ন আসে কিনা এবং আমাদের আলোচনাটা পুরোপুরি বোঝা গেছে কিনা, এটা কিন্তু তোমরা যারা শেষ পর্যন্ত আসো একটু পরেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমরা এখন সর্বশেষ যে স্তর আছে, পঞ্চম স্তর বা স্বাভাবিক ভাষা, এই স্তরটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। তো স্বাভাবিক ভাষাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এই 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটাকে আমরা সংক্ষেপে বলে থাকি 5GL। তাহলে 5GL মানে কি? 5GL মানে হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে তাহলে 5GL দ্বারা কাকে বোঝাবে? স্বাভাবিক ভাষাকে বোঝাবে। 4GL দ্বারা কাকে বোঝাবে? অতি উচ্চতর ভাষাকে বোঝাবে। আর 5GL দ্বারা কাকে বোঝাবে? স্বাভাবিক ভাষাকে বোঝানো হবে। তো স্বাভাবিক ভাষা কি বলছে? যে পঞ্চম প্রজন্মের ভাষার মূল ভিত্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই পঞ্চম প্রজন্মের যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেগুলো মূলত কোথায় ব্যবহার করা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রোগ্রামগুলো রচনা করা হয়, লেখা হয়, সেই প্রোগ্রামগুলোতে ব্যবহার করা হয়। তো স্বাভাবিক ভাষার প্রোগ্রামের উদাহরণ এখানে দেয়া আছে। একটা নাম হচ্ছে প্রোলগ, একটা হচ্ছে লিস্প, একটা হচ্ছে মার্কারি, আর একটা হচ্ছে OPS5। এই ভাষাগুলোকে আমরা কোন স্তরের ভাষা বলতেছি? স্বাভাবিক স্তরের ভাষা বলতেছি। তাহলে তোমার কিছু ভাষা আছে কিন্তু উচ্চতর স্তরের, কিছু ভাষা আছে অতি উচ্চতর স্তরের, আর কিছু ভাষা হচ্ছে স্বাভাবিক স্তরের। এই 3 স্তরের যে ভাষার উদাহরণগুলো, বুঝতে পারছো কোনগুলোর কথা বলতেছি? এই যে দেখো, এখানে আমরা উচ্চতর স্তরের উদাহরণ দেখলাম এই কয়েকটা নাম। আবার যখন আমরা অতি উচ্চতরে গেলাম, তখন এই যে অতি উচ্চতরের ক্ষেত্রে আমরা এই নামগুলো দেখলাম। আবার যখন আমরা স্বাভাবিক ভাষায় গেলাম, তখন এই যে নামগুলো দেখলাম। এখন কোনটা কোন স্তরের, এটা যদি তুমি ভালোভাবে জানে না রাখো, এইখানকার প্রশ্নে কি অ্যান্সার করতে পারবে না? অবশ্যই পারবে না। তাহলে এই নামগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। ভালোভাবে জেনে রাখার অর্থ হচ্ছে মুখস্থ করে নিতে হবে, বা তোমাকে বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করতে হবে যে কোন ভাষাগুলো কোন স্তরের। এখানে বলছে অ্যাসেম্বলি ভাষা ন্যামনিক কোড কোনটি? অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় সাংকেতিক ভাষা, আর সংকেত গুলাকে বলা হয় ন্যামনিক। তো আমি কিন্তু শুরুতেই তোমাকে ন্যামনিক গুলো কি কি হইতে পারে, কোন কোন শব্দ ন্যামনিকের অন্তর্ভুক্ত, সেগুলোর একটা চার্ট কিন্তু তোমাকে দেখাইছি, পড়াইও দিয়েছি। তোমরা যারা খাতা কলম নিয়ে বসছিল হয়তো নোটও করে নিছো, তাহলে সেখান থেকে তোমরা এখন বলো যে এই 8টা অপশনের মধ্যে কোন শব্দটা ন্যামনিক হিসেবে ব্যবহৃত হবে। এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঢাকা বোর্ড 2025 অর্থাৎ সর্বশেষ যে বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামের
ঢাকা বোর্ডে এই প্রশ্নটা ছিল পঞ্চম অধ্যায় থেকে। তো এখানে বলছে যে অ্যাসেম্বলি ভাষায় ন্যামনিক কোড কোনটি, কি মনে হয় তোমাদের? মেইন হবে, ডিআইভি হবে, রিটার্ন হবে, নাকি আইএনটি হবে? তোমরা কি অ্যান্সার দিতে পারবা কোনটা হবে? আমরা যদি একটু ন্যামনিক গুলো দেখে আসি তাহলে আমাদের জন্য মনে হয় অ্যান্সারটা বের করা আরো বেশি সহজ হবে। দেখো দেখি এখানে ন্যামনিক হিসেবে আমরা কি পড়ে আসছি। ন্যামনিক হিসেবে আমরা অনেকগুলো পড়ে আসছি, আমাদের অপশনে যেটা দেয়া আছে সেটা মনে হয় এখানে আছে। দেখো দেখি আছে না? এই যে এখানে আছে ডিআইভি, এই যে ন্যামনিক, এই ন্যামনিকের এই শব্দগুলো মনে রাখতে হবে। একটা ন্যামনিক এখানে কি আছে? ডিআইভি, যেটা কোন কাজে ব্যবহার করা হয়? ডিভিশন বা ভাগের কাজে ব্যবহার করে। তো অপশনে দেখো দেখি এই নামটা কি এখানে আছে? এই যে দেখো খ নম্বর যে অপশন, এই খ নম্বরে কিন্তু এই ডিআইভি নামটা আছে। তাহলে আমরা সঠিক অ্যান্সার হিসেবে কোনটাকে বলতে পারি? খ নম্বরকে বলতে পারি। বুঝছো তাহলে প্রশ্নটা কিভাবে আসে? তো এবার এটা আসছে, এরপর এবার এটা না বাদে তো আরো ন্যামনিক আছে। ন্যামনিক কি একটাই না আরো আছে? তাহলে অন্যগুলা কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তাহলে তোমার এই ন্যামনিক গুলাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি পরের প্রশ্নের অ্যান্সার করি বা পরের প্রশ্নটা দেখি, এখানে বলছে নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত? মনে রাখবা কৃত্রিম বুদ্ধিমত্তায় সাধারণত পঞ্চম প্রজন্মের ভাষাগুলো ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে? পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে। পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো আমরা জাস্ট ইমিডিয়েটলি একটু আগেই জানা আসলাম, তোমাদের কি মনে আছে? এবং ওখানে কিন্তু এই কথাটা মেনশন করা ছিল যে পঞ্চম প্রজন্মের ভাষার মূল ভিত্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কি কৃত্রিম বুদ্ধিমত্তা। পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষাগুলো বা স্বাভাবিক ভাষাগুলো কোথায় ব্যবহার করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর পঞ্চম স্তরের ভাষাগুলো কি কি ছিল? দেখো দেখি, প্রোলগ ছিল, লিপস ছিল, মার্কারি ছিল, আর ওপিএস 5 ছিল। এখন অপশনে দেখো দেখি এগুলোর মধ্যে কি কোনোটা আছে? এই যে প্রথমটাই কিন্তু আছে, LISP, লিস্ট। এটা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? এটা হচ্ছে পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষা। আর এই দুইটা ভাষা কোথায় ব্যবহার করা হয়? তোমরা যারা 4 অধ্যায় পড়ে আসছো তারা জানো যে এই ভাষাগুলো আমরা ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। এগুলো কিন্তু কি নয়? এগুলো কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা নয়। আর এসকিউএল একটা প্রোগ্রামিং ভাষা, কিন্তু এটা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। আর কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষা। এই কারণে এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেই সঠিক অ্যান্সারটা হবে ক, LISP। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা যে পড়াশোনাগুলো করছি সেই পড়াশোনাগুলো থেকে কিন্তু আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারছি। এবং এটাও দেখো 2025 সালে বরিশাল বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। 2025 সালে সর্বশেষ যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন ছিল। ওকে, তাহলে এই কারণে তোমাদের যে আমি বললাম তৃতীয় স্তরের ভাষা, চতুর্থ স্তরে, পঞ্চম স্তরে, এগুলো মনে রাখতে হবে। এই কারণেই মনে রাখতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। তা আমরা যদি আরো সামনে যাই, এখানে বলছে অ্যাসেম্বলি ভাষায় অপারেশন কোড গুলো হলো, এই যে দেখো দিনাজপুর বোর্ড 2025, তোমরা যারা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী আছো, দিনাজপুর বোর্ড 2025 অ্যাসেম্বলি ভাষায় যে অপারেশন কোড গুলোর কথা জানতে চাইছে। অপারেশন কোড বলতে ন্যামনিকের কথাই বোঝাচ্ছে এখানে। একটা আছে এমিবেল, একটা আছে অ্যাড, আর একটা আছে হচ্ছে সুপ। তো এই তিনটার মধ্যে কি সবগুলোই ন্যামনিকের মধ্যে আছে নাকি কোনোটা নাই? যাদের ন্যামনিক গুলো জানা আছে তারা কিন্তু তোমরা বলতে পারবা। ঠিক আছে, আমরা যদি ন্যামনিক গুলো আরেকবার একটু দেখে আসি, তাহলে ওখানে কি আছে? একটা অপশন ছিল এমিবেল আছে, কি অ্যাডও আছে, তাই না? কিন্তু সুপ নাই, কি আছে? সাব আছে। সুপ কিন্তু নাই, কি আছে? সাব আছে। সুপ নাই, কি আছে? সাব আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? এমিবেল আছে, অ্যাড আছে, সুপ কিন্তু না। কোড হিসেবে কি আছে? ন্যামনিক কোড হিসেবে সাব আছে। তাহলে এখানে 2 নাম্বারটা বাদ যাবে। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 3। তাহলে এই যে 1 আর 3, এই 1 আর 3 হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। কৃত্রিম বুদ্ধিমত্তা, একটু আগে তোমাকে কি বললাম যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কি ব্যবহার করে? কৃত্রিম বুদ্ধিমত্তায় 5GL প্রোগ্রামিং ব্যবহার করা হয়। এখানে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষা। দেখো এটা ছিল 2024 একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা কি আবার 2025 সিমিলার প্রশ্ন আসেনি? এবং দেখো অনেকটা একই বোর্ডে আসছে, এটা আসছে বরিশাল বোর্ড 2025 এবং এই সিমিলার টাইপের প্রশ্ন বরিশাল বোর্ড 2024 কিন্তু ছিল, এবং একই সাথে প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে বোর্ডের প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি বোর্ডের প্রশ্নগুলো ফলো করলেই না, অতিরিক্ত পড়াশোনার প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রজন্মের ভাষা? তো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হলে 5GL। তো 5GL এর মধ্যে এখানে দেখো দেখি কি আছে? এই যে প্রলগ, এটা হচ্ছে কি 5GL, পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষা। মনে আছে তোমাদের? পঞ্চম স্তরের প্রোগ্রামিং ভাষা আমরা কি পড়ছি? এই যে প্রলগ হচ্ছে স্বাভাবিক ভাষা। আর এই ভাষাগুলো কোন কাজে ব্যবহার করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করা হয়। প্রলগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহার। আর এখানে HTML কি কাজে ব্যবহার করা হয়? ওয়েব পেজ ডিজাইন করার কাজে ব্যবহার করা হয়। কবল কি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। ওরাকল হচ্ছে কি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এটা ডাটাবেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্ন যদি যাই, বলছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটা? আমরা যে 5টা স্তর বললাম সেখানে সবচেয়ে প্রথম বা সর্বনিম্ন স্তর কি ছিল? মেশিন ভাষা। তাহলে সর্বনিম্ন স্তর কোনটা? সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। এই প্রশ্নগুলো কিন্তু একদম ইজি। এই 4 ভাষা কি ছিল? প্রোলগ, লিপস, মার্কারি আর হচ্ছে OPS 5। এই যে এখানে আছে OPS 5, এটা হচ্ছে কি স্বাভাবিক ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষা। এখান থেকে আমরা জানাই অ্যান্সার করতেছি। ওকে, আচ্ছা, তাহলে OPS 5 কোন প্রজন্মের ভাষা ছিল? OPS 5 হচ্ছে পঞ্চম প্রজন্ম। কোনটি স্বাভাবিক ভাষা? আচ্ছা, স্বাভাবিক ভাষা কোনটা? যেটা 5GL সেটাই তো স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা কি কি বলা হয়?
5GL বলা হয়। তো স্বাভাবিক ভাষা কোনটা? স্বাভাবিক ভাষা সেটাই যেটা কি 5GL, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, পঞ্চম প্রজন্মের ভাষাকে কি বলা হয়? স্বাভাবিক ভাষা। তাহলে স্বাভাবিক ভাষা সেটাই যেটা কি 5GL। তাহলে স্বাভাবিক ভাষা কোনটা? এটার অ্যান্সার আমরা কি দেখাবো? 5GL দেখাবো। এটাও কিন্তু বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই, মেশিন ভাষার সুবিধা কোনটা? মেশিন ভাষার যে আমরা পয়েন্টগুলো শুরুতে পড়ে আসছিলাম সেটা যদি তোমরা মনে রাখো, তো মেশিন ভাষার জিনিসটাকে এটা যদি তোমরা বুঝে রাখো, তাহলে এটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো দেখি আমরা একটা একটা করে মিলাই কোনটা অ্যান্সার হয়। এখানে বলছে যে প্রোগ্রাম সহজে লেখা যায়। তোমার কাছে কি মনে হয় যে এটা সুবিধা হবে মেশিন ভাষার? দেখি মেশিন ভাষার সুবিধা অবশ্যই না, এটা মেশিন ভাষার একটা অসুবিধা বলতে পারি আমরা। কেন? কারণ মেশিন ভাষার প্রোগ্রামগুলো যেহেতু শুধুমাত্র 0 আর 1 দ্বারা লেখা হয়, এই কারণে প্রোগ্রাম লেখাটা অনেক বেশি কষ্টসাধ্য এবং প্রোগ্রাম লেখাটা দুর্বোধ্য। মানে কি, সময় অনেক বেশি লাগে, যেহেতু আমরা শুধু 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম লিখবো। তাহলে প্রোগ্রাম সহজে লেখা যায়, এটা মেশিন ভাষার সুবিধা হতে পারে না। সব ধরনের মেশিন ব্যবহার উপযোগী। আমি একটু আগে তোমাকে কি বললাম যে মেশিন ভাষার এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম কিন্তু তুমি অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবে না। তার মানে সব ধরনের মেশিন বা কম্পিউটারের ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার উপযোগী না। এ কারণে এটাও কি হইতে পারে না? সুবিধা হইতে পারে না। আচ্ছা, আমরা গ নাম্বারটা পরে দেখি, আমরা আগে ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়। এটা কিন্তু আমরা শুরু থেকে বলে আসতেছি যে মেশিন ভাষার প্রোগ্রাম যেহেতু শুধুমাত্র 0 আর 1 দ্বারা লেখা হয়, এই কারণে এখানে প্রোগ্রাম লেখাটাও কষ্টসাধ্য এবং ভুল ত্রুটি হলে সেটা খুঁজে বের করা এবং সেটা সংশোধন করাটাও কষ্টসাধ্য। তার মানে প্রোগ্রামের ভুল সহজে কি করা যায় না? শনাক্ত করা যায় না। তাহলে বাকি থাকলো কি গ নাম্বার, যেখানে বলছে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কি হয়? কার্যকরী হয়। প্রোগ্রাম সরাসরি বলতে কম্পিউটার মেশিন ভাষার প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে এবং সরাসরি বুঝতে পারার কারণে এই প্রোগ্রামটা কি হয়? দ্রুত কার্যকরী হয় বা নির্বাহ হয়। এই কারণেই মেশিন ভাষার সুবিধা আমরা গ নম্বরে যেটা আছে সেটাকে বলতো। তাহলে এই পয়েন্টগুলো জানা থাকলে কিন্তু তুমি এই ধরনের এমসিকিউ গুলো সমাধান করতে পারো। এখানে বলছে যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। জাস্ট এখনই আমরা আলোচনা করলাম যে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে। এখানে বলছে 4GL বলতে বোঝায়। তো 4GL কোন স্তরের প্রোগ্রামিং ভাষাকে বোঝায় বলো দেখি? 4GL আমরা কোন স্তরের প্রোগ্রামিং ভাষাকে বলতেছি? 4GL আমরা অতি উচ্চতর স্তরের, অতি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাকে বলা হয় 4GL। অতি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষাকে আমরা কি বলি? 4GL। এখানে প্রশ্ন বলছে 4GL বলতে বোঝায়, তাহলে 4GL বলতে কি বোঝাবে? 4GL বলতে অতি উচ্চতরের ভাষাকে কিন্তু বোঝাবে। এরপরে আমরা যদি দেখি, এখানে বলছে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? প্রথম প্রজন্ম ছিল মেশিন ভাষা আর দ্বিতীয় প্রজন্ম ছিল কি? অ্যাসেম্বলি ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। তাহলে আমাদের আজকের যে প্রোগ্রামিং অধ্যায়ের বেসিক আলোচনা, এই বেসিক আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে শেখানো হলো এবং সেখান থেকে কিভাবে বিগত বছরের বোর্ডে প্রশ্ন ছিল বা কি কি ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে তার কিন্তু একটা কমপ্লিট ধারণা তোমাদের দেওয়া হলো। তোমরা যদি এই ক্লাসের নোটটুকু করে নাও বা পরবর্তীতে এই ভিডিও দেখে তোমরা খাতায় নোট করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার এই অংশ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি সেটা অবশ্যই অবশ্যই কমন পাবা। ধারাবাহিকভাবে আমাদের পঞ্চম চ্যাপ্টারের ক্লাসগুলো চলমান থাকবে।